হ্যালো ভিউয়ার্স, অতীতের সব গ্লানি, না পাওয়ার ব্যথা, হারানোর ভয় সব মুছে যাক। প্রতিটা দিন আনন্দে কাটুক, এই শুভকামনা করছি সবার জন্য। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। আমার আজকের ভিডিওতেও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সংজ্ঞাটা কি দেওয়া যেতে পারে? বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এমন বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বর্তমান কালে কোনো কাজ হচ্ছে বা চলছে এমন বোঝালে তাকে পিসিটি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের চেনার পদ্ধতি দুটো, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের চেনার পদ্ধতি হচ্ছে তিনটা। দেখো, 1 নং চেনার পদ্ধতি আমরা কিভাবে বুঝবো? বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেসে থাকে, এটা হচ্ছে 1 নং চেনার পদ্ধতি এবং এটা সাধু ভাষা। আমরা সাধু ভাষাতেও কথা বলি, চলিত ভাষাতেও কথা বলি। তো বাংলা বাক্যে ক্রিয়ার শেষে যদি তেসি, তেসো, তেসে থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন আমি স্কুলে যাইতেছি, আমি তার সাথে কথা বলিতেছি, তারা জমিতে কাজ করিতেছে, ইত্যাদি ইত্যাদি। এবার আসো 2 নং চেনার পদ্ধতি। দেখো, ক্রিয়ার শেষে চয়ের সাথে ছয়ের সংযুক্ত অর্থাৎ সি, স, সে থাকে। চয়, ছয় সংযুক্ত। যেমন যাচ্ছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, সে যাচ্ছে, খাচ্ছে, ঘুমাচ্ছে। এবার দেখো 3 নং চেনার পদ্ধতি, এটা গুরুত্বপূর্ণ। আমি আগের ভিডিওতে বলেছিলাম 3 নং চেনার পদ্ধতিটা হচ্ছে কি? ক্রিয়ার দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি, ক্রিয়ার দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি এবং শেষে সি, স অথবা সে থাকে। শূন্য বিভক্তিটা কি? দেখো, একটা বাক্য বলছি, আমি একটা কবিতা লিখছি। আমি একটা কবিতা লিখছি, এখানে ক্রিয়াপদ কোনটা? লিখছি। দেখো, এই ক্রিয়ার দ্বিতীয় অক্ষর হচ্ছে খ। এই খ এর সাথে কোনো আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার অর্থাৎ আমরা যা দিয়ে বানান করে লিখি তার কোনোটাই নেই, কোনো বিভক্তি নেই, অতএব এটা শূন্য বিভক্তি। আমি একটা কবিতা লিখছি, দ্বিতীয় অক্ষরের সাথে কোনো আকার রস্যিকার নেই, তার মানে হচ্ছে শূন্য বিভক্তি এবং শেষে সি, স, সে একটা আছে, সি আছে। সে জমিতে কাজ করছে, কাজ করছে, দ্বিতীয় অক্ষর শূন্য বিভক্তি র, এর সাথে কোনো বিভক্তি নেই, আকার রস্যিকার নেই এবং শেষে সে আছে। তুমি তুমি তোমার সময় নষ্ট করছো বা তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। দেখো, বলছো, দ্বিতীয় অক্ষর ল, এই ল এর সাথে কোনো আকার রস্যিকার নেই অর্থাৎ কোনো বিভক্তি নেই, শূন্য বিভক্তি এবং শেষে সেই স, সে থেকে ছ আছে। তো ভিউয়ার্স, তৃতীয় চেনার পদ্ধতি হচ্ছে কি? যে ক্রিয়ার দ্বিতীয় অক্ষরের সাথে কোনো আকার রস্যিকার থাকবে না অর্থাৎ শূন্য বিভক্তি এবং শেষে সিও থাকতে পারে, সও থাকতে পারে, সেও থাকতে পারে। এই গেল 3 নং চেনার পদ্ধতি। এবার আসো গঠন প্রণালীটা কি বা স্ট্রাকচার। আমরা জানি আমরা এখন করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে অ্যামিজার। প্রতিটা টেন্সেই সাবজেক্টের পরে গঠনের ক্ষেত্রে আমরা সাধারণত 4টে গঠনের কথা বলি। আমরা হ্যাঁ সূচকে কথা বলি, যেমন সে স্কুলে যাচ্ছে। আমরা না সূচকে কথা বলি, যেমন সে স্কুলে যাচ্ছে না। আমরা প্রশ্ন হ্যাঁ সূচকে কথা বলি, যেমন সে কি স্কুলে যাচ্ছে। আমরা প্রশ্ন না সূচকে কথা বলি, যেমন সে কি স্কুলে যাচ্ছে না। তো এই 4টে সূচকে আমরা কথা বলি। তো প্রথমে আসছে হ্যাঁ সূচক, এবং একটা জিনিস ফলো করো, সবসময় হ্যাঁ সূচকে সবসময় সাবজেক্টের পরে ওই টেন্সের হেল্পিং ভার্বটা বসে। যদিও আমি বলেছিলাম যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যে হেল্পিং ভার্ব ডু ডাস, এটা হ্যাঁ সূচকের বেলায় ডু ডাস বসে না বাকি সব জায়গায়। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ডিড হ্যাঁ সূচকের বেলায় বসে না, বাকি সব গঠন একই রকম। সেটা হচ্ছে কি? যে প্রথমে সবসময় হ্যাঁ সূচকের বেলায় সবসময় সাবজেক্ট আগে বসবে। সাবজেক্ট, সাবজেক্টটা কি? যার দ্বারা ক্রিয়ার কাজটা সম্পন্ন করা হয়। সাবজেক্টের পরে হচ্ছে হেল্পিং ভার্ব বসবে, যে টেন্স সেই টেন্সের হেল্পিং ভার্ব বসবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এর হেল্পিং ভার্ব হচ্ছে অ্যামিজার, অর্থাৎ সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর এর একটা বসবে।
এরপর যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, সমস্ত কন্টিনিউয়াস টেন্সে ভার্বের রূপটা কেমন হয়? ভার্বের সাথে সবসময় আইএনজি হয়। তো এখানে ভি আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। আমি আগের ভিডিওগুলোতে অবজেক্ট কিভাবে বের করতে হয় এটা আমি বুঝিয়েছি, আমি আবার একটু রিপিট করছি। অবজেক্ট দুই প্রকার, বস্তুবাচক অবজেক্ট আর ব্যক্তিবাচক অবজেক্ট। ইংরেজিতে বলে ডিরেক্ট অবজেক্ট আর হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক অবজেক্ট বা ডিরেক্ট অবজেক্ট কিভাবে বের করতে হয়? ক্রিয়াপদ দিয়ে কি প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা বস্তুবাচক অবজেক্ট। যেমন আমি ফুল পছন্দ করি, পছন্দ করা হচ্ছে ক্রিয়াপদ। প্রশ্ন করো, কি পছন্দ করি? কি প্রশ্ন করে আমি কোনো মানুষ পাচ্ছি না বা ব্যক্তি পাচ্ছি না, পাচ্ছি একটা বস্তু, ফুল। অর্থাৎ ফুলটা হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। কি প্রশ্ন করে উত্তর পেলাম, এটা বস্তুবাচক অবজেক্ট। ইংরেজিতে এটাকে বলে ডিরেক্ট অবজেক্ট। এবার কাকে বা কাদেরকে প্রশ্ন করে যদি, কাকে বা কাদেরকে, সিঙ্গুলার নাম্বার হলে কাকে আর প্লুরাল নাম্বার হলে কাদেরকে, এই প্রশ্ন করে যদি কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটা ব্যক্তিবাচক অবজেক্ট। ইংরেজিতে বলে ইনডিরেক্ট অবজেক্ট। যেমন একটা উদাহরণ দেই, তানিয়া ছনিয়াকে খুঁজছে, তানিয়া ছনিয়াকে খুঁজছে। এখানে ক্রিয়াপদ খোঁজা। প্রশ্ন করো কাকে খুঁজছে, তানিয়া কাকে খুঁজছে, কাকে প্রশ্ন করে পাওয়া যাচ্ছে সোনিয়াকে, অতএব সোনিয়াটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। ইংরেজিতে এটাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট। ওকে, আমরা অবজেক্ট বুঝলাম। আর এক্সটেনশনটা হচ্ছে কি, কোনো বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পর যদি কোনো কিছু থাকে সেগুলো এক্সটেনশন। এক্সটেনশন একটাও থাকতে পারে, দুই তিনটাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। কোনো বাক্যে সাবজেক্ট ভার্বের পরে তোমার অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে। এই জন্য গঠনটা কিন্তু এরকম, দেখো, প্রথমে সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব অ্যামিজার, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট প্লাস এক্সটেনশন এমন কিন্তু না, অবজেক্ট অথবা এক্সটেনশন, অর্থাৎ অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে। আচ্ছা, গেল। এবার নাসূচকের গঠন দেখো, পৃথিবীর সমস্ত নাসূচকের গঠন একই রকম। সেটা হচ্ছে কি, সব সময় সাবজেক্ট আগে, তারপর ওই টেন্সের হেল্পিং ভার্ব। আমাদের আজকের আলোচ্য বিষয় কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে অ্যামিজার, অর্থাৎ সাবজেক্টের পরে অ্যামিজার, তারপর হচ্ছে নট, যেহেতু হেল্পিং ভার্বের পরে নট, তারপর ভার্বের সাথে আইএনজি, যেহেতু কন্টিনিউয়াস টেন্স ভার্বের সাথে আইএনজি তো হবেই। এরপর হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। এবার আসো প্রশ্ন হ্যাঁ সূচকের। পৃথিবীর সমস্ত প্রশ্ন হ্যাঁ সূচকের গঠন একই রকম। সেটা হচ্ছে আগে ওই টেন্সের হেল্পিং ভার্বটা আসবে, সে যে টেন্সই হোক না কেন তার হেল্পিং ভার্বটা আগে আসবে। দেখো প্রশ্ন হ্যাঁ সূচক, প্রথমে হেল্পিং ভার্ব এম ইজার, এম ইজ অথবা আর, এরপর সাবজেক্ট, তারপর ভার্ব, ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। এবার আসো প্রশ্ন না সূচক। প্রশ্ন না সূচকের গঠন হচ্ছে প্রথমে হেল্পিং ভার্ব অ্যামিজার, তারপর নটের সংক্ষিপ্ত রূপ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট অথবা এক্সটেনশন। আবার বলছি, প্রথমে অ্যামিজার মানে হেল্পিং ভার্ব, তারপর হচ্ছে নটের সংক্ষিপ্ত রূপ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন। অবজেক্ট এক্সটেনশনের জায়গা কখনো পরিবর্তন হয় না। আচ্ছা, এবার আসো, আমি আগের ভিডিও তো এই জিনিসটা বুঝিয়েছি যে সেটা হচ্ছে কি, যে তুমি যদি নটের সংক্ষিপ্ত রূপ ব্যবহার না করে এনওটি নট ব্যবহার করো, আমি আগেও বুঝিয়েছি, আবার বলছি যদি আগের ভিডিও কেউ ফলো করে না থাকো, সেটা হচ্ছে কি, তুমি নট ইউজ করতে পারবা। প্রশ্ন না সূচকের ক্ষেত্রে তুমি নট, এনওটি নট ইউজ করতে পারবা, কিন্তু সমস্যা আছে। সেটা হচ্ছে কি, তোমাকে একটা জিনিস ফলো করতে হবে। সেটা কি, যে যদি তুমি নট ইউজ করো, নটের পূর্ণ রূপটা ইউজ করো এনওটি নট, সেক্ষেত্রে তোমাকে ফলো করতে হবে সাবজেক্ট নাউন না প্রোনাউন। সাবজেক্ট যদি প্রোনাউন হয় সেক্ষেত্রে নট বসে সাবজেক্টের পরে। যেমন সমী কি, সমী কি অঙ্ক করছে না, সমী কি অঙ্ক করছে না, এখানে সমী কিন্তু নাউন, এক্ষেত্রে নটটা হবে সাবজেক্টের আগে, অর্থাৎ ইজ নট, ইজ নট সমী সলভিং দ্য সাম অথবা ডুইং দ্য সাম। আচ্ছা, এবার সমীর পরিবর্তে আমি যদি একটা ওখানে প্রোনাউন ইউজ করি, যে সে, সমীর পরিবর্তে বললাম সে, সে কি অঙ্কটা করছে না, সে কি অঙ্কটা করছে না, সেক্ষেত্রে কি হবে, সে কিন্তু প্রোনাউন। এবার ইজ নট হবে না, নটটা কোথায় হবে, সাবজেক্টের পরে হবে, অর্থাৎ ইজ সি নট, আগের বার কি বলছিলাম ইজ অন, এবার ইজ নট, সরি আগের বার বলছিলাম ইজ নট, অর্থাৎ সাবজেক্ট নাউন হওয়ার কারণে তোমার নটটা হচ্ছে সাবজেক্টের আগে বসছিল। আর এবার যেহেতু সাবজেক্ট সে, অর্থাৎ প্রোনাউন, প্রোনাউন হলে নটটা যাবে সাবজেক্টের পরে, অর্থাৎ ইজ সি নট, ইজ সি নট সলভিং দ্য সাম অথবা ইজ সি নট ডুইং দ্য সাম, সে কি অঙ্কটা করছে না। তো এখানে একটা বিষয় হচ্ছে কি, যে যদি আমি এনওটি নট ইউজ করি সেক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসবে, আর সাবজেক্ট যদি নাউন হয় সেক্ষেত্রে নট সাবজেক্টের আগে বসবে। আর আমি যদি নটের সংক্ষিপ্ত রূপ বসাই সেক্ষেত্রে আমার কোনো প্যারা নাই। প্যারা নাই মানে কি, এটা আমাদের আঞ্চলিক ভাষা, প্যারা নাই মানে কোনো ঝই ঝামেলা নেই।
নাউন প্রোনাউন যাই হোক না কেন উভয় ক্ষেত্রেই শুরুতেই নটের সংক্ষিপ্ত রূপটা বসানো যাচ্ছে, এটাই বেটার অপশন। ওকে, গেল হ্যাঁ সূচকের গঠন, না সূচকের গঠন, প্রশ্ন হ্যাঁ সূচকের গঠন, প্রশ্ন না সূচকের গঠন। ওকে, এবার আমরা এই দিয়ে কিছু বাক্য তৈরি করব। ভিউয়ার্স, যেহেতু আমি কন্টিনিউয়াস টেন্সটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তো আমি চেষ্টা করব আগের ভিডিওতে যে ধরনের বাক্য বলেছিলাম এখানে তার একটু ব্যতিক্রম বাক্য বলবো এবং ওটা সলভ করে দিব। আরেকটা কথা বলি, শুধু এক একটা টেন্স দিয়েই 20-25টা করে ভিডিও বানানো যায়। আমি মাঝে মাঝে অবাক হই, মানে শর্টে বলতে হবে কথাগুলো। আমি ভিডিও বড় বানাবো না, 25-26 মিনিটের ভিতর শেষ করব, নাহলে আবার ডাউনলোড দিতে পারি না, সমস্যা আছে। কেউ কেউ বলে অল্প বয়সী ছোট ছোট ছেলে পেলের, মানে 24-25 বছর বয়সের সাররা সব আর কি, মানে সে কথায় কথায় খালি চ্যালেঞ্জ করছি আর কি 20-22 মিনিটের একটা ভিডিও দিয়ে বলে এমন যে টেন্স নাকি এই একটা টেন্স পড়লে আর রাইট ফর্ম অফ ভার্ব করতে নাকি আর কোনো সমস্যা হবে না, তারপর এই এক টেন্সেই নাকি পৃথিবী সব ওকে, এরপর আর টেন্স করাই লাগবে না। বলি মুলা, একটা টেন্স করে দিয়ে 1 বছর টেন্স করে হয় না, তুমি একটা টেন্স 20 মিনিটে শেষ করে দাও। চাটাম। যাই হোক, আচ্ছা এখানে আমার ভিডিও তো সম্ভব না, এই লং টাইম লাগবে টেন্স শিখতে, এ টেন্স সে টেন্স না। আচ্ছা এবার আসো, তো আমি যদি বলি আমরা এখন ইংরেজিতে কথা বলতে পারছি, আমরা এখন ইংরেজিতে কথা বলতে পারছি। আচ্ছা দেখো, আমি যদি বলি আমরা এখন ইংরেজিতে কথা বলতে পারি, তো পারা ইংলিশ ক্যান, সেক্ষেত্রে কিন্তু আমরা এটা যদি প্রেজেন্ট টেন্সে বলি যে আমরা এখন ইংরেজিতে কথা বলতে পারি, সেক্ষেত্রে আমি ক্যান ইউজ করতে পারি যে উই ক্যান স্পিক টু ইংলিশ নাও, আমরা এখন ইংরেজিতে কথা বলতে পারি। এখন বিষয়টা হচ্ছে কি, তুমি যদি ক্যান ইউজ করো, এবার আমরা ইংলিশে কথা বলতে, এখন ইংরেজিতে কথা বলতে পারি, এর পাস্ট ফর্ম হবে পারতাম, ওখানে তুমি কোড ইউজ করতে পারো, ঠিক আছে। কিন্তু তুমি যদি কন্টিনিউয়াস টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করো, তখন তো তোমাকে হেল্পিং ভার্ব, কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব অ্যামিজার ব্যবহার করতে হবে, বা পারফেক্ট টেন্স করলে তার হেল্পিং ভার্ব হ্যাভ ব্যবহার করতে হবে। এখন আমরা জানি যে ক্যান কিন্তু কোনো হেল্পিং ভার্ব গ্রহণ করে না এবং ক্যানের পর ভার্বের সাথে আইএনজিও হয় না। আচ্ছা এখন আমি যদি বলি যে আমরা এখন ইংরেজিতে কথা বলতে পারছি, এখন আই এম ক্যান, সরি উই আর ক্যানিং, তা তো আর হয় না, সেক্ষেত্রে আমরা গঠনটা কি করতে পারি, দেখো আমরা ক্যান ব্যবহার না করে অ্যাবল টু ইউজ করতে পারি। অ্যাবল টু হচ্ছে, এর অর্থ হচ্ছে সক্ষম, আর মাথায় রাখবা তুমি যদি অ্যাবল টু ইউজ করো সেক্ষেত্রে তোমাকে ভার্ব হিসেবে অবশ্যই বি ভার্ব ব্যবহার করতে হবে। অ্যাবল টু ব্যবহার যখনই তুমি করবা, অ্যাবল টু কোনো ভার্ব না, সেক্ষেত্রে তোমাকে ভার্ব অবশ্যই বি ভার্ব ব্যবহার করতে হবে, বি এবং অ্যামিজার ওয়াজার এগুলো হচ্ছে বি ভার্ব। আচ্ছা এবার আসো, এখন আমি যদি বলি যে আমরা এখন ইংরেজিতে কথা বলতে পারছি বা সক্ষম হচ্ছি, এই সক্ষম হওয়া আর পারা একই কথা। এবার আমরা সক্ষম হচ্ছি, গঠনটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটা হ্যাঁ সূচক, প্রথমে সাবজেক্ট আমরা উই, তারপরে অ্যামিজারের একটা দিতে হবে উই আর, এবার হচ্ছি, হওয়া ইংলিশ কি বি, আমি আগেই বলছি অ্যাবল টু ইউজ করলে বি ভার্ব ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে মূল ভার্বটাই হচ্ছে বি ভার্ব, তো বি ভার্বের সাথে আইএনজি হবে। এখন অ্যামিং ইজিং আরিং তো আর হয় না, তো বিং হবে। তাহলে কি হলো, আমরা হচ্ছি, উই আর বিইং সক্ষম, অ্যাবল, উই আর বিং অ্যাবল, আমরা হচ্ছি সক্ষম, অর্থাৎ আমরা সক্ষম হচ্ছি, আমরা সক্ষম হচ্ছি মানে আমরা পারছি, একই কথা। উই আর বিং অ্যাবল টু স্পিক, কথা বলতে, কথা বলা টক, আর আবার স্পিক, কিন্তু কোনো ভাষায় কথা বলার ক্ষেত্রে টক ইউজ করা যাবে না, স্পিক ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, উই আর বিং অ্যাবল টু স্পিক টু ইংলিশ, অথবা ইন ইংলিশ, টু ইউজ করা বেটার। তাহলে ইংলিশটা কি দাঁড়ালো, উই আর বিং অ্যাবল টু স্পিক টু টু দ্য ইংলিশ, অথবা টু ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারছি। এখন এটাকে না সূচকে বললে কি হবে, যে আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না, উই আর নট বিং অ্যাবল টু স্পিক টু ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারছি না। এটাকে প্রশ্ন হ্যাঁ সূচকে করলে আগে হেল্পিং ভার্বটা আসবে। আর উই বিং অ্যাবল, আমরা কি সক্ষম হচ্ছি টু স্পিক টু ইংলিশ, ইংরেজিতে কথা বলতে। এটাকে যদি প্রশ্ন না করে না সূচকে করি, সেক্ষেত্রে কি হবে, আরন্ট উই, আর যদি আমি এখানে নট ইউজ করি, সেক্ষেত্রে আর উই নট, ওটা আমি পক্ষপাতী না, নটের সংক্ষিপ্ত রূপ দেওয়ার পক্ষপাতী। আরন্ট উই বিং অ্যাবল, আমরা কি পারছি না বা সক্ষম হচ্ছি না টু স্পিক টু ইংলিশ, ইংরেজিতে কথা বলতে।
প্রশ্ন না সূচক। ওকে, আচ্ছা আরেকটা কথা বলি, এই অ্যাবল টু দিয়ে আরেকটু বাক্য বলি। সে এখন হাঁটতে পারছে, সে এখন হাঁটতে পারছে বা সক্ষম হচ্ছে। হি ইজ বিইং এবল, সে সক্ষম হচ্ছে টু ওয়াক, হাঁটতে, নাও, এখন, সে এখন হাঁটতে পারছে। ধরো কয়েকদিন ঠ্যাং ভেঙে কিছুদিন হাসপাতালে ছিল, হাঁটতে পারে না, এখন হাঁটতে পারছে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? হি ইজ বিইং এবল টু ওয়াক নাও, সে এখন হাঁটতে পারছে, সে এখন হাঁটতে পারছে না। হি ইজ নট বিইং এবল টু ওয়াক নাও, সে কি এখন হাঁটতে পারছে? ইজ হি বিইং এবল টু ওয়াক নাও, সে কি এখন হাঁটতে পারছে না? ইজন্ট, আর যদি আমি নট ইউজ করি সেক্ষেত্রে ইজ হি নট, আগেই বলেছি প্রোনাউন হলে নট পরে বসে, কিন্তু আমি যদি নটের সংক্ষিপ্ত রূপ বসাই সেক্ষেত্রে নাউন প্রোনাউন যাই হোক না কেন উভয় ক্ষেত্রে শুরুতে বসানো যায় ইজন্ট হি বিইং এবল টু ওয়াক নাও, সে কি এখন হাঁটতে পারছে না? ওকে, এবল টু দিয়ে বাক্য বললাম। এবার আসো আরেকটা বাক্য বলি। সোনিয়া, একটু রোমান্টিক মুডে যাই। সোনিয়া আমার জন্য নদীর সাইডে একটা ফুল নিয়ে অপেক্ষা করছে। সোনিয়া অপেক্ষা করছে, সোনিয়া ইজ ওয়েটিং, সোনিয়া অপেক্ষা করছে। এখন ওয়েটিং তে প্রশ্ন করো, কি অপেক্ষা করছে, কাকে অপেক্ষা করছে, কি বা কাকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে এই বাক্যে কোনো অবজেক্ট নেই। অবজেক্ট থাকতেই হবে এরকম কোনো কথা নেই। অবজেক্টও থাকতে পারে, এক্সটেনশনও থাকতে পারে, আবার দুটোও থাকতে পারে। তো সোনিয়া ইজ ওয়েটিং, সোনিয়া অপেক্ষা করছে আমার জন্য, ফর মি, আমার জন্য, নদীর সাইডে, টু দ্য সাইড অফ দ্য রিভার, অথবা টু দ্য রিভার সাইড, একটা ফুল নিয়ে, উইথ আ ফ্লাওয়ার, উইথ আ ফ্লাওয়ার। সোনিয়া ইজ ওয়েটিং ফর মি টু দ্য রিভার সাইড উইথ আ ফ্লাওয়ার। আরেকটা বাক্য বলি। সোনিয়া তার বয়ফ্রেন্ডের সাথে নদীর পাশ দিয়ে বা নদীর পাশ থেকে হাত ধরে হাঁটছে, হাত ধরে হাঁটছে। সোনিয়া আগে কি আসবে? সোনিয়া হাঁটছে, সোনিয়া ইজ ওয়াকিং, সোনিয়া হাঁটছে। নদীর সাইড দিয়ে এটাও আগে দিতে পারো, তার বন্ধুর সাথে, তার বয়ফ্রেন্ডের সাথে এটাও আগে দিতে পারো, কোনো ভুল নেই। সোনিয়া ইজ ওয়াকিং, সোনিয়া হাঁটছে, ফ্রম দ্য রিভার সাইড, নদীর পাশ থেকে, উইথ হিজ বয়ফ্রেন্ড, তার বয়ফ্রেন্ডের সাথে, হাত ধরে, ধরা, যেটা মানে এইভাবে যেটা ধরে ওটাকে বলে ক্যাচ। আর হাত ধরা যেহেতু চেপে ধরা, এখানে ক্যাচ ইউজ না করে হোল্ড ইউজ করা ভালো। তো হাত ধরে, ধরা থেকে ধরে ক্রিয়াপদের শেষে যদি একার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে ধরে, হোল্ডিং, হোল্ডিং দা হ্যান্ডস অথবা দেয়ার হ্যান্ডস, অথবা দা ব্যবহার করারই দরকার নেই, হোল্ডিং হ্যান্ডস। তাহলে পুরো বাক্যটা কি হলো? সোনিয়া ইজ ওয়াকিং ফ্রম দ্য রিভার সাইড উইথ হিজ বয়ফ্রেন্ড হোল্ডিং হ্যান্ডস। সোনিয়া নদীর পাশ দিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে হাঁটছে। এবার না সূচকে একটা বাক্য বলি। সে পরীক্ষায় ভালো করতে চেষ্টা করছে না, সে পরীক্ষায় ভালো করার বা ভালো করতে চেষ্টা করছে না, করছে না, দেখো চেষ্টা করছে, করছে, দ্বিতীয় অক্ষর কি র, এর সাথে কোনো বিভক্তি নাই এবং শেষে সি হে আছে, অতএব এটা কন্টিনিউয়াস টেন্সে 3 নং চেনার পদ্ধতি এবং না সূচক। সেক্ষেত্রে সে পরীক্ষায় ভালো করতে চেষ্টা করছে না, প্রথমে সাবজেক্ট হি, তারপরে হেল্পিং ভার্ব am is এর ইজ, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ইজ। এবার নট, হি ইজ নট, তারপর মূল ভার্বের সাথে আইএনজি, চেষ্টা করা, ট্রাইং, হি ইজ নট ট্রাইং, সে চেষ্টা করছে না। এবার প্রশ্ন করে দেখো অবজেক্ট আছে নাকি, প্রশ্ন করো কি চেষ্টা করছে, কাকে চেষ্টা করছে, কি বা কাকে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, অতএব অবজেক্ট নাই। বাকি যেটুকু আছে সেটুকু এক্সটেনশন হিসেবে ধরা যায়। তাহলে আমি বাক্যটা কি বলেছি? সে পরীক্ষায় ভালো করতে বা ভালো করার চেষ্টা করছে না। হি ইজ নট ট্রাইং, সে চেষ্টা করছে না টু ডু ওয়েল, ভালো করতে বা ভালো করার ইন দি এক্সামিনেশন,
সে পরীক্ষায় ভালো করার চেষ্টা করছে না। আচ্ছা, এবার প্রশ্ন হ্যাচেজকে একটা বাক্য বলি, এই বাক্যটাই প্রশ্ন হ্যাচেজকে বলি, সে কি পরীক্ষায় ভালো করতে চেষ্টা করছে? ইজ হি ট্রাইং? ইজ হি আগে হেল্পিং ভার্বটা আসবে, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্ব। ইজ হি ট্রাইং? সে কি চেষ্টা করছে? টু ডু ওয়েল, ভালো করতে, ইন দি এক্সামিনেশন, পরীক্ষায়। প্রশ্ন না আসতে যদি এই বাক্যটাই বলি, সেক্ষেত্রে কি হবে? ইজন্ট হি ট্রাইং? আর যদি তুমি নট ইউজ করো, সেক্ষেত্রে কি হবে? ইজ হি নট ট্রাইং? ইজ হি নট ট্রাইং টু ডু ওয়েল ইন দি এক্সামিনেশন? ওকে, আরেকটা বাক্য বলি। আচ্ছা, ডব্লিউএস কোশ্চেন দিয়ে একটা বাক্য বলি। যেমন যদি বলি কৃষকেরা জমিতে পানি দিচ্ছে। কৃষকেরা জমিতে পানি দিচ্ছে, এটার ইংলিশ কি? দা ফার্মার্স। ফার্মার, কিন্তু আর এর অনেক উচ্চারণের অনেক নিয়ম কানুন আছে, এটা আমি এক সময় আলোচনা করব, এখন আলোচনা করার সময় না। এটা উচ্চারণ হবে, আর এর উচ্চারণ কোন জায়গায় ওইখানে কোথাও আর এর উচ্চারণ হচ্ছে না, কেন হচ্ছে না পরে এক সময় শিখাবো। তো উচ্চারণ হবে ফার্মার্স না, ফার্মার্স। দা কি বললাম বাক্যটা? কৃষকেরা নদীতে পানি দিচ্ছে। দা ফার্মার্স আর গিভিং ওয়াটার হবে না, কাউকে খেতে পানি দিলে, কোন ধরে পানি দিলে সেটা গিভ হয়, গিভ ওয়াটার, ঠিক আছে, কিন্তু জমিতে পানি দেওয়ার ক্ষেত্রে পানি ইংলিশ ওয়াটার, আবার পানি দেওয়া ইংলিশ ওয়াটার, ওই ওয়াটারটা কি ভার্ব হিসেবে ইউজ করতে হবে। সেক্ষেত্রে কি হবে? দা ফার্মার্স আর ওয়াটারিং, কৃষকেরা পানি দিচ্ছে। ওয়াটারিং দিলেও হবে, আবার ওয়াটারিং ওয়াটার তা দিলেও হবে, কি দিচ্ছে? পানি দিচ্ছে। তো শুধু ওয়াটারিং ইউজ করলেও পানি দেওয়াই বোঝাচ্ছে, আবার যদি তুমি অবজেক্ট হিসেবে এই পানিটা ব্যবহার করো, কি দিচ্ছে? পানি দিচ্ছে, সেক্ষেত্রে আবার ওয়াটার ইউজ করতে হবে। দ্য ফার্মার্স আর ওয়াটারিং ওয়াটার, কৃষকেরা দিচ্ছে পানি, অর্থাৎ কৃষকেরা পানি দিচ্ছে কোথায়? জমিতে। জমিতে, জমি ইংলিশ কি? ফিল্ড, দা ফিল্ড, কিন্তু জমিতে, জমিতে ওই যে কার তে আছে, ওর জন্য জমিতে বলতে বোঝাচ্ছে জমির মধ্যে, অর্থাৎ প্রিপজিশন মধ্যে ইংলিশ কি? ইন বলবে, ইন দা ফিল্ড। আচ্ছা, এবার আসো, এই বাক্যটাকে আমি আগেই বলেছি একটা ডব্লিউএস কোশ্চেন করব। এই বাক্যটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেনে তৈরি করি, সেক্ষেত্রে বাক্যটা কি কি বললাম? যে কৃষকেরা জমিতে পানি দিচ্ছে। তো এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে কি হবে? যেহেতু এখানে একটা স্থান উল্লেখ, কৃষকের একটা স্থানে পানি দিচ্ছে, জমিতে তো একটা স্থান বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি জানি যে স্থানের ক্ষেত্রে ডব্লিউএস কোশ্চেন করতে গেলে তো কোথায় দিয়ে প্রশ্ন করতে হয়, অর্থাৎ হয়ার। কৃষকেরা জমিতে পানি দিচ্ছে, এটা ডব্লিউএস কোশ্চেনটা হচ্ছে কৃষকেরা কোথায় পানি দিচ্ছে। তো আমি বলতে পারো এটা আমি কোন গঠনে করব? আমি 3 নং গঠন, অর্থাৎ প্রশ্ন হ্যাসূচকের যে প্রথমে অ্যামিজার, ওই গঠনেই করব, ঠিক আছে, কিন্তু ডব্লিউএস ওয়ার্ড আমরা সবসময় জানি যেটা আগে বসে, ডব্লিউএস ওয়ার্ড বা ডব্লিউএস কোশ্চেনটা আগে বসবে। তো আমার এখানে কি বসতেছে? হয়ার। হয়ার আগে ইউজ করলাম, এরপর আমি অ্যামিজার ইউজ করব, অর্থাৎ হেল্পিং ভার্ব ইউজ করব। সেক্ষেত্রে বাক্যটা কি দেওয়া যায়? যে হয়ার আর, এরপর হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি? কৃষক, কৃষকেরা, দা ফার্মার্স। হোয়ার আর দা ফার্মার্স ওয়াটারিং ওয়াটার? হোয়ার আর দা ফার্মার্স, হোয়ার আর দা ফার্মার্স ওয়াটারিং ওয়াটার? কৃষকেরা কোথায় পানি দিচ্ছে? ইন দা ফিল্ড কিন্তু বসলো না, কেননা ওটার জন্যই তো আমি কোথায় দিয়ে প্রশ্ন করলাম। আচ্ছা, আরেকটা ডব্লিউএস কোশ্চেন বলি। সে কামালকে খুঁজছে। সে কামালকে খুঁজছে। হি ইজ লুকিং ফর কামাল। লুক ফর মানে খোঁজা। এটাকে যদি আমি ডব্লিউএস কোশ্চেন করি, সেক্ষেত্রে হবে সে কাকে খুঁজছে। কামালটা উঠে, ওটা যেহেতু একটা ব্যক্তি, কাকে প্রশ্ন করতে হবে, সে কাকে খুঁজছে। সেক্ষেত্রে ইংলিশটা কি হবে? কাকে ইংলিশ কি? হোম। আচ্ছা, আমি আবার বলি, সে কামালকে খুঁজছে, হি ইজ লুকিং ফর কামাল। এটাকে ডব্লিউএস কোশ্চেন করলে হবে সে কাকে খুঁজছে। সেক্ষেত্রে ইংলিশটা কি কি হবে? আগে ডব্লিউএস ওয়ার্ডটা বলবে কাকে, অর্থাৎ হোম। হোম ইজ হি লুকিং ফর। হোম ইজ হি লুকিং ফর, সে কাকে খুঁজছে। আচ্ছা, এবার যদি বলি সে সে কেন তাকে খুঁজছে, কেন ইংলিশ কি? হোয়াই। তাহলে হোয়াইটা আগে বসবে। হোয়াই ইজ হি লুকিং ফর হিম? সে কেন তাকে খুঁজছে। আচ্ছা, তুমি কেন তার সাথে এভাবে কথা বলছো? তুমি কেন তার সাথে এভাবে কথা বলছো? হোয়াই আর ইউ টকিং উইথ হিম ইন দিস ওয়ে? এই উপায়ে, ইন দিস ওয়ে মানে এই উপায়ে। হোয়াই আর ইউ টকিং উইথ হিম
ইন দিস ওয়ে, তুমি কেন তার সাথে খারাপ আচরণ করছো? হোয়াই আর ইউ মিসবিহেভিং, মিসবিহেভ মানে খারাপ আচরণ করা, তো আইএনজি কন্টিনিউয়াস যেহেতু মিসবিহেভিং, হোয়াই আর ইউ মিসবিহেভিং উইথ হিম, তুমি কেন তার সাথে খারাপ ব্যবহার করছো? তুমি কেন আমার কথা শুনছো না? হোয়াই আরন্ট ইউ লিসেন টু মি, তুমি কেন আমার কথা শুনছো না? তুমি কেন তাকে গালমন্দ করছো? হোয়াই আর ইউ স্কল্ডিং হিম, অথবা হার, হোয়াই আর ইউ স্কল্ডিং হিম, তুমি কেন তাকে গালমন্দ করছো? তুমি কেন মনোযোগ সহকারে পড়াশোনা করছো না? হোয়াই আরন্ট ইউ, হোয়াই আরন্ট ইউ রিডিং অ্যাটেন্টিভলি, তুমি কেন মনোযোগ সহকারে পড়ছো না? ভিউয়ার্স, ভিডিও বড় হলে ডাউনলোড দিতে পারি না, এখানেই শেষ করতে হবে। কন্টিনিউয়াস টেন্সের আমার দুটো পার্ট হলো, এরপরে থাকবে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সেও দুটো ভিডিও থাকবে। আমি অলরেডি 26 মিনিট হয়ে গেছে, আমি এখনই শেষ করে দেব। আসলে এত কোনো শেষ নাই, কোন কিনারা নাই, তো শেষ করতে হবে। আমি এখনই শেষ করে দেব। শেষ করার আগে একটা কথা, ভিউয়ার, যদি কেউ তোমাকে ভালোবাসে, যদি কেউ তোমাকে ভালোবাসে মন থেকে, তাহলে তুমি তাকে ভালোবাসতে না পারো, অন্তত কষ্ট দিও না। যদি কেউ তোমাকে মন থেকে ভালোবাসে, তো তাকে ভালোবাসতে না পারো, কষ্ট দিও না। ওকে, আল্লাহ হাফেজ।